সম্মানিত দর্শক, ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন ইফালে ২১শে রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে রয়েছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে রোববার ২৫ অক্টোবর একেবারে মন্ত্রিসভার সবশেষ বৈঠক থেকে একটি সিদ্ধান্ত এসেছে যে মাস্ক পরিধান করতেই হবে। এটি রাষ্ট্রীয় নির্দেশনা, নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ মাস্ক পরিধান না করলে কোনো ধরনের সেবা পাওয়া যাবে না। কোনো হাসপাতালগুলোতে গিয়ে এই সেবা পাওয়া যাবে না মাস্ক পরিধান না করলে। তার পাশাপাশি সরকারি অফিস, আদালত এবং বেসরকারি বিভিন্ন সেবামূলক যে প্রতিষ্ঠান রয়েছে, শপিং মলগুলো রয়েছে, সেসব জায়গাতেই আসলে মাস্ক পরিধান না করলে সেবা থেকে বঞ্চিত হতেই হবে আপনাকে। এরকম একটি নির্দেশনা এসেছে এবং সেই নির্দেশনা বাস্তবায়নে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই ইভ্যালি ২১শে রাতে, এবং এই বিষয়টির উপর আমরা কথা বলার জন্য আজকে তিনজনকে পেয়েছি। তার আগে এই আলোচনা আপনারা একই সাথে দেখতে পাবেন যে আমাদের ফেসবুক পেজ, সেই অ্যাড্রেসটা বলে দিতে চাচ্ছি, www.facebook.com/2124 অনলাইনে। কাদেরকে পেয়েছি পরিচয় করিয়ে দিব নিশ্চয়ই আপনাদের সাথে। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার আফতাব ইউসুফ রাজ, জনস্বাস্থ্য ও শিশু বিশেষজ্ঞ। আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার এএমএম মিনহাজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সচিব, এবং আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। আমি আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি ইফালি ২১শে রাতে। শুরুটা করতে চাই, স্টুডিওতে রয়েছেন ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আপনাকে দিয়ে। নো মাস্ক নো সার্ভিস, একেবারেই ছোট্ট একটি সেন্টেন্সের মধ্যে অনেক বড় পরিসরের একটি কথা, অনেক ব্যাপ্তি ছড়াচ্ছে। আমি সেদিকটাই না গিয়ে শুরুতে জানতে চাইবো যে নো মাস্ক নো সার্ভিস এই সেন্টেন্সের মধ্য দিয়ে সুফল কতটা পাবো? ডেফিনেটলি ইট ইজ এ ভেরি বোল্ড ডিসিশন। এটা খুবই একটা প্র্যাগম্যাটিক, বিচক্ষণ, সায়েন্টিফিক, বৈজ্ঞানিক এবং সাহসী একটা সিদ্ধান্ত আমাদের সরকারের, এবং মাস্ক পরার তো কোনো বিকল্প নাই। এবং এত সুন্দর একটা মানে ওয়ার্ড চুজ করা হয়েছে, নো মাস্ক অ্যান্ড নো সার্ভিস। হ্যাঁ, এটা বুঝতেও খুব ইজি, এবং এটা কিন্তু সবাই খুব বুঝতে পারবে, খুব ইজিলি বুঝতে পারবে। এবং এটা মাস্ক হচ্ছে প্রিভেনশনের একটা মেইন উপায়। না, বলা হয় যে কোভিড সম্বন্ধে যে ইফ ইউ ক্যানট ক্যাচ দ্য ডিজিজ ইউ ক্যানট স্প্রেড ইট। আমি যদি ক্যাচ না করি, আমার শরীরে যদি ভাইরাসটা প্রবেশ না করে, আমি এটা ছড়াতে পারবো না। শুধু ভাইরাসটা প্রবেশ করার জন্য প্রথম পদক্ষেপটা কি হবে? আমাদের মাস্ক পরা। কারণ একটা ভাইরাস ঠেকানোর জন্য, হ্যাঁ, এটা প্রিভেনশন, প্রতিষেধক। একটা ভাইরাস বলা হয় যে আরএনএ ভাইরাসগুলা, কোভিড-19 তো আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসগুলা যদি হোস্ট না পায়, তাকে কিন্তু হোস্ট পেতে হবে। হোস্ট কারা? আমরা, উইথ দ্য হিউম্যান যারা হোস্ট, ডেফিনেটলি তাকে বেঁচে থাকার জন্য হোস্ট লাগবে তার একটা। এবং আমাদের শরীরে কোষগুলোর মধ্যে সে বেঁচে থাকে। এবং আমি যদি স্প্রেড না করি, তাই আরেকটা হোস্ট যদি সে না পায়, আরেকটা হিউম্যান যদি বডি সে না পায়, তাহলে সে কিন্তু বাঁচতে পারবে না। শুধু আমাকে মাস্ক পরে আমি আমাকে রক্ষা করব, আরেকজনকে রক্ষা করব, এবং মাস্কের কোনো বিকল্প নাই। কারণ যে কটা প্রিভেন্টিভ মেজার্স আছে, প্রতিষেধক মেজার্স আছে, তার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল ডিস্ট্যান্সিং। এটা এই আমাদের মতো এরকম ওভার ক্রাউডেড পপুলেশন, এরকম আমরা যেরকম সামাজিক, ওইগুলো কিন্তু ডিফিকাল্ট অতটা কিন্তু ডিস্ট্যান্সিং মেনটেন করা। হ্যান্ড ওয়াশিংটা আরেকটা প্রতিষেধকের মধ্যে পড়ে, কিন্তু হ্যান্ড ওয়াশিংটাও কিন্তু অনেকটা সব জায়গায় আপনি সোপ নাও পেতে পারেন, স্যানিটাইজারটা ক্যারি করা, সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি যে মাস্ক পরাটা হচ্ছে সবচেয়ে ইজি এবং খুবই সহজলভ্য এটা, এবং সস্তাও তো, তাই না? তো সব দিক দিয়ে আমরা যদি শুধু অনলি মাস্ক পরি এবং মাস্কটা যদি আমরা ক্যারি করি, খুব কষ্ট তো আসলে না তো এটা। হ্যাঁ, আমরা যদি ক্যারি করি, সবাই যদি মাস্ক পরি এবং আমরা মাস্ক পরে যদি যাই, আমরা কোনো হসপিটালে গেলাম, আমরা স্কুলে গেলাম, কলেজে গেলাম, আমরা মার্কেটে গেলাম, মাস্ক পরে থাকলাম, এবং এটা তো আমার মনে হয় যে 80% আমাদের এই স্প্রেডটা, ভাইরাস কোভিড-19 স্প্রেডটা উই ক্যান প্রিভেন্ট, আমরা এটাকে আটকাতে পারবো। কিন্তু আমি আবারও বলবো, এটা একটা অত্যন্ত বিচক্ষণ, প্র্যাগম্যাটিক, সায়েন্টিফিক অ্যান্ড বোল্ড ডিসিশন। জি, নিঃসন্দেহে। আসবো অজয় দাশগুপ্ত আপনার কাছে। নো মাস্ক নো সার্ভিস, ডাক্তার ইউসুফ রাজ বলছিলেন যেটা, যে খুব ইজি একটা সেন্টেন্স সবার বোঝার জন্য, কিন্তু আসলে আমরা কতটা বুঝতে চাচ্ছি? হ্যাঁ, ইউসুফ সাহেব খুব সুন্দর করে বিষয়টা বুঝিয়েছেন। এটা যদিও চিকিৎসকের দৃষ্টিতে আমি বলবো যে মাস্কটা কিন্তু এটা একটা সরকারি নির্দেশ। এরকম আমাদের অনেকেরই এই করোনা যখন এসেছে তখন অনেকের কাছে মনে হয়েছে যে এটা বোধহয় একটা
সরকারি নির্দেশ। কিন্তু আমি বলবো যে এইটা কিন্তু সরকারি নির্দেশ নয়, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের অবশ্যকরণ। প্রতিটি ব্যক্তির, শিশু হোক বা তরুণ হোক, অন্য যে কোনো মানুষ পড়তে হবে আমার নিজের প্রয়োজনে, আর যদি বলেন তাহলে আমার পরিবারের সদস্যদের প্রয়োজনে, আমার অন্য যারা ঘনিষ্ঠ জন নিকটজন আছে তাদের প্রয়োজনে। এটা সরকারি নির্দেশ মানলাম, আচ্ছা মানলাম না, অনেক সময় কিন্তু বাহাদুরিও থাকে। আমি ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেছি, ঢাকা শহরে দেখেছি কারফিউ ভাঙা অনেকের কাছে এটা একটা বাহাদুরির মতো ছিল, কিংবা পাকিস্তান আমলে গণ আন্দোলনের সময় কিংবা বাংলাদেশেও কোনো কোনো সময় কারফিউ ভেঙে এই সান্ধ্য আইন, যেটা শুধু তো সন্ধ্যার জন্য না, এটা দিনেও হয়েছে, টানা কয়েকদিন হয়েছে, এই সান্ধ্য আইন, কঠোর বিধিনিষেধ, এগুলো ভেঙে কারফিউ উপেক্ষা করে মিছিল, সেটা আমরা দেখেছি। সেটা এক ধরনের। ইউরোপে দেখবেন যে একটু আগেই আমি টেলিভিশনে দেখছিলাম ইতালির রোমে যে মাস্ক পরবে না সেজন্য মিছিল করছে, বিভিন্ন সময় বিক্ষোভ তারা করার চেষ্টা করছে। সন্ধ্যার পরে কিন্তু আপনি খাবারের দোকান এগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, কিন্তু বিক্ষোভ করছে। এগুলো তাদের হয়তো অর্থনীতির প্রয়োজনে করছে, কিংবা অনেকে এমনকি মানবাধিকার লঙ্ঘন এইভাবেও দেখছে। আমি অনুরোধ করব আমাদের প্রতিটি নাগরিককে, যে বয়সেরই হোক, যে পেশারই হোক, তাকে মাস্ক পরতে হবে। এবং অনেকে যেমন বলেন যে টেলিভিশনে আপনারা কিন্তু নিউজে বা অন্য জায়গায় দেখানো হয় যে বলছে কষ্ট হচ্ছে, আচ্ছা মাস্ক নাই, বা রোজ রোজ মাস্ক কিনবো কেন, নানান রকমের যুক্তি দেখানো হয়। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমার যা বয়স, আমি এই গত ৭-৮ মাসে মাত্র ৩ দিন বের হয়েছি। ৩ দিন ৬-৭ ঘন্টা একটানা ডাবল মাস্ক পরে, ২টি মাস্ক মুখে লাগিয়ে নাকে লাগিয়ে আমি বাইরে থেকেছি। তার মধ্যে একটি অনুষ্ঠানে আমি বক্তব্য রেখেছি মাইকে, পুরো সময়টা আমি কিন্তু মাইকে কথা বলেছি, এবং আমার সামনে খুব অল্প কয়েকজন শ্রোতা ছিলেন, কিন্তু সারা দেশে হাজার হাজার শ্রোতা ছিলেন। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি, সবাই বলেছে আমার কথা স্পষ্ট শুনেছে। আর আমার নিজের অনুভূতি ছিল যে আমার কথা বলতে, নিঃশ্বাস নিতে, অন্যের কাছে কমিউনিকেট করতে কোনো রকম সমস্যা হয়নি, আমি দম বন্ধ হয়ে মারা যাইনি। কাজে আশা করব যে মাস্ক পরলে কষ্ট হয়, কিংবা এখন সাধারণভাবে আমার চলাচলের জন্য কিন্তু এই সায়েন্টিফিক মাস্ক বা খুবই দামি মাস্ক সেটা পরারও দরকার নেই। সহজে একেবারেই কম দামে এবং পুনঃব্যবহারযোগ্য, আপনি পানিতে বারবার ধুয়ে সেটা ব্যবহার করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের এইটাই প্রয়োজন। কাজে এটা কোনো দামি জিনিস, ব্যয়বহুল জিনিস, কষ্টের জিনিসও না, দুষ্প্রাপ্য জিনিসও না। আপনি আমি প্রত্যেকেই আমার নিজের ঘরে বসে এটা তৈরি করতে পারবো, এবং এটা পরিধান করলে আমি নিজে ভালো থাকবো, অন্যদের ভালো রাখার পরিবেশ সৃষ্টি করব, আর এইটার জন্য আমাকে দম বন্ধ হয়ে মারা যেতে হবে না, আমাকে দেখতেও কুদর্শন মনে হবে না যে কেমন কিম্ভূত কিমাকার চেহারা, সেরকমও। অর্থাৎ কোনো অজুহাত খোঁজার আসলে এখানে চেষ্টা করাই যাবে না। মাস্ক পরে ছবি তুলুন, দেখবেন সেটাও এক ধরনের আকর্ষণ তৈরি করতে পারে। অনুরোধ করুন সবাই মাস্ক পরেন এবং নিজের জন্য করেন। জি, আসবো ডাক্তার AMM মিনহাজুর রহমান, আপনার কাছে। শুনতে পাচ্ছেন ডাক্তার মিনহাজুর রহমান? জি, শুনতে পাচ্ছি। জি, যেটা অজয় দাশগুপ্ত বলছিলেন যে মাস্ক আসলে তিনি নিজের কথাই বলছিলেন যে একেবারেই ডাবল লেয়ার মাস্ক পরে, অর্থাৎ দুটো মাস্ক পরে তিনি বের হয়েছেন, এবং তার কথা স্পষ্ট সবাই শুনতে পেয়েছে। এখান থেকে আপনার কাছে একটু ছোট্ট করে যেটা শুরুতেই জেনে নিতে চাই, সেটা হচ্ছে যে মানুষের মনে এখনো অনেক ধরনের এক ধরনের মানে জানতে চাওয়ার ইচ্ছাটা তো রয়েছে যে সে সেবা নিতে যাবে, সে হাসপাতালে সেবা নিতে যেতে পারে, সেক্ষেত্রে সে কি ধরনের মাস্ক ব্যবহার করবে। আবার সে যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি সে যায় সেবা নিতে, কিংবা যদি কোনো অফিসে যায়, সেখানে সেই সেবা নেওয়ার ক্ষেত্রে সে ভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করতে পারবে কিনা, কিংবা কোন জায়গায় কোন ধরনের মাস্ক ব্যবহার করে সে অনেকটা সুরক্ষা নিশ্চিত করতে পারবে নিজের জন্য। ধন্যবাদ আপনাকে।
21-এর রাতে আমাকে সংযুক্ত করে এই যে কথা বলার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনি যে প্রশ্ন করেছেন এটি দিয়ে আমি সরাসরি এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে কোনো সেবা নিতে যখন আপনি কোথাও যাবেন, প্রথমে আসি হসপিটালে। জি হসপিটালে যখন সেবা নিতে যাবেন, একটা আপনাকে কাপড়ের যে সাধারণ মাস্ক বাজারে পাওয়া যায়, এই মাস্ক কিন্তু আপনার জন্য যথেষ্ট। আপনি একটা মাস্কের উপর হয়তো দুটো মাস্ক পরে নিতে পারেন। আর যদি কেউ যারা রোগীর সেবা দিবেন, অর্থাৎ চিকিৎসকরা অথবা স্বাস্থ্যকর্মীরা, তাদের জন্য নির্দিষ্ট করে মেডিকেল মাস্ক আছে, N95, KN95, এই মাস্ক গুলো তারা পরিধান করেন রোগীর সংস্পর্শে যারা যান। আর আপনি যখন নর্মালি সেবা নিতে যাবেন, আউটডোরে যাবেন, কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য যাবেন, কোনো ডাক্তার দেখাতে যাবেন, আপনার রোগী ভর্তি আছে, অ্যাটেন্ডেন্ট হিসেবে যাবেন, তখন আপনাকে এই সাধারণ কাপড়ের মাস্ক পরিধানই কিন্তু আমরা মনে করি যথেষ্ট এই করোনা ভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখার, সুরক্ষিত করতে। জি সুরক্ষিত করতে। আপনি কোনো অফিসে যাবেন, সেই অফিসে গেলে, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যে অফিসে যান না কেন, আপনি নিজেকে নিরাপদ রাখতে এই খুব অল্প দামের এই সাধারণ মাস্ক, যেগুলো কাপড়ের মাস্ক বাজারে পাওয়া যায়, এই মাস্কগুলো পরিধান করলে কিন্তু নিজেকে নিরাপদ রাখা যায়। আপনি যদি বাজারে যান, আপনি বাজারে যদি আমরা এই যে আজকে যে নতুন স্লোগান রাজবায়ু বলেছেন, আমাদের প্রবীণ সাংবাদিক অজয় দাস বলেছেন যে অত্যন্ত ছোট্ট একটি সেন্টেন্স দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি মেসেজ সারা জাতির কাছে উপস্থাপন করেছেন যে নো মাস্ক নো সার্ভিস। আপনি যদি বাজারে নো মাস্ক নো সেল, আপনি মাস্ক পরিধান করে আসবেন না, আমি আপনার কাছে পণ্য বিক্রি করব না, এই মনোভাব যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে কিন্তু যারা ক্রেতা তারাও যেমন নিরাপদ থাকবেন বাজারে, এবং যারা বিক্রি করছেন পণ্য তারাও নিরাপদ থাকবেন। তাহলে এটি করতে কিন্তু আমাদের সামান্য যে কাপড়ের মাস্ক, এই মাস্কটুকু পরিধান করে, ফেস মাস্কটুকু পরিধান করলে কিন্তু আমরা নিজেদের নিরাপদ রাখতে পারি। তো আমি এই প্রসঙ্গে আপনার কাছে একটু সময় নিয়ে একটু বলতে চাই। আমি চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রামের এই প্রেক্ষাপটে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে এই সিদ্ধান্তটি দিয়েছেন। কেন বলছি, আমরা যদি আজকের গত সেপ্টেম্বর মাসের তুলনায় চট্টগ্রামের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমি কয়েকটি সেন্টেন্সে আপনাকে বলি যে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে আমাদের শনাক্তের হার বেড়েছে 30%, মৃত্যুর হার যদিও কমেছে 7%। আপনি গত 13 দিন চট্টগ্রাম করোনা ভাইরাসে আক্রান্ত, কোভিড-19 আক্রান্ত রোগীদের মৃত্যু শূন্য অবস্থায় আমরা চট্টগ্রামকে পেয়েছি। এটি আমাদের জন্য সুখবর। কিন্তু আমাদের শনাক্তের হার বেড়েছে, সংক্রমণের হার বেড়েছে 8 থেকে 9%, এবং সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে সংক্রমণের হার বেড়েছে প্রায় 12 থেকে 14%। এই পরিস্থিতি যদি আপনি চিন্তা করেন, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলতে চেয়েছেন যে একটি সেকেন্ড ওয়েভের আশঙ্কা তিনি করছেন, এবং তার জন্য দেশবাসীকে প্রস্তুতি গ্রহণ করার জন্যই তিনি নো মাস্ক নো সার্ভিস এই স্লোগানটিকে জনপ্রিয় করে, এই স্লোগানের মাধ্যমে প্রত্যেককে মাস্ক পরিধান করার উদ্বুদ্ধ করতে চেয়েছেন। এখন আমরা শুধু সরকারি বা বেসরকারি অফিসে নয়, আপনি যে যানবাহনগুলো চলছে, সেই যানবাহনে বিআরটিএ, সড়ক, জনপথ সবাই সম্পৃক্ত, প্রত্যেককে এগিয়ে আসতে হবে যাতে একটি গণপরিবহনে মাস্ক ছাড়া কোনো যাত্রী পরিবহন করা না হয়, এবং এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনি সরকারি অফিসে, একটা ইউনো অফিসে, অ্যাসিল্যান্ডের অফিসে, ডিসি অফিসে, হাসপাতালে, ক্লিনিকে, যেখানেই আমরা সেবা নিতে যাই, আমরা যদি প্রত্যেকেই সচেতন হয়ে মাস্ক ছাড়া কোনো সেবা দিব না, এইটুকুতে নিজেদেরকে রিজিট করতে পারি, আমরা শক্ত হতে পারি, তাহলে কিন্তু আমরা মানুষকে এই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে অনেকটুকু রক্ষা করতে পারবো। আমরা বলছি না মাস্কই একমাত্র মাধ্যম যেটির পরিধান করলেই আপনার করোনা হবে না, কিন্তু আমরা এটি মানুষের মধ্যে এই বিশ্বাসটুকু আনতে হবে যে মাস্ক অত্যন্ত সহজলভ্য, আপনি অত্যন্ত সহজে পরিধান করে থাকতে পারেন, এমন একটি আমাদের সুরক্ষা সামগ্রী, অনেকগুলো সামগ্রীর মধ্যে এই সামগ্রীটা আমরা খুব সহজে পরিধান করে থাকতে পারি, সহজলভ্য। এটি পরিধান করে থাকলে আমরা করোনা ভাইরাস থেকে নিজেদের মুক্ত রাখতে পারবো, আমরা নিজেরা মুক্ত থাকতে পারবো, আমাদের চারপাশের আমাদের যারা স্বজন আছেন,
আমাদের কলিগ আছেন, তাদেরকেও আমরা মানুষ আসলে আছেন, তাদেরকেও আমরা মুক্ত সুরক্ষা রাখতে দিতে পারবো। জি, আসবো আপনার কাছে আবারও রয়েছেন আপনি আমাদের সাথে ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আপনার কাছে ফিরছি। পুজো মণ্ডপগুলোতে এবার খুব সুন্দরভাবে যেটা পরিচালনা করা হয়েছে যে একেবারে মাস্ক পরিধান না করলে তাদেরকে পুজো মণ্ডপের মধ্যে বা মন্দির যেখানে এই একেবারেই দেবী দুর্গার আরাধনা চলছিল সেই সমস্ত জায়গাগুলোতে ভক্তদের ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু সেখানে একটি বিষয় লক্ষণীয় ছিল যে বড়রা মাস্ক পরিধান করা থাকলেও ছোট ছোট শিশুরা কিন্তু সেই অর্থে মাস্ক তাদেরকে সেভাবে পরিধান করতে দেখা যায়নি, কিংবা তাদের অভিভাবকরা তাদেরকে পরিধান করাননি, যেভাবেই বলি না কেন। সেক্ষেত্রে আসলে শিশুদের কোনো ধরনের সমস্যা হবে কিনা? না, যেটা আপনি বললেন যে পূজা মণ্ডপে, আসলে এটা কিন্তু আমাদের সবারই চোখে পড়েছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে এই পূজা মণ্ডপে কিন্তু পুরো অনুষ্ঠানগুলো হয়েছে। এবং লাস্টে যে আপনার দেবী বিসর্জন, ওখানেও কিন্তু আমি দেখেছি টিভি প্রোগ্রামগুলোতে যে বেশিরভাগ ক্ষেত্রেই এই মাস্ক পরেছিলেন, যেটা আপনি বললেন যে যারা বড়রা মাস্ক পরেছিলেন। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু WHO বলে যে 2 বছরের নিচে বাচ্চাদের ওরকম ম্যান্ডেটরি না মাস্ক পরাটা, তবে অবশ্যই বাচ্চাদের 2 বছর উপরে অবশ্যই মাস্ক পরতে হবে। এবং এই ক্ষেত্রে যদি কিছু ব্যত্যয় হয়, আমার মনে হয় এখানে বাবা মাদের আরো একটু সচেতন হতে হবে বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপারে এবং দায়িত্বশীল হতে হবে, এবং এটা হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। তবে সায়েন্টিফিক স্টাডিতে দেখা গিয়েছে কি বাচ্চারা কিন্তু এটা আল্লাহ তাআলার আশীর্বাদই বলেন, আমিও ব্যক্তিগতভাবে আমি শিশু বিশেষজ্ঞ, আমিও যেটা দেখেছি যে বাচ্চারা আক্রান্তর হার কিন্তু এই প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকে 7-8 মাস তো হয়ে গেল প্রায় থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ডে কিন্তু বাচ্চাদের আক্রান্তের হারটা কম বড়দের তুলনায়। এবং বাচ্চারা আক্রান্ত হলেও তাদের মধ্যে কিন্তু উপসর্গের এটাও কম, প্রকোপটাও কম। এবং বাচ্চাদের কিন্তু মধ্যে যে ট্রান্সমিসিবিলিটি যেটা বলা হয়, যে ছড়ানো রোগ ছড়ানোর নিউ একটা স্টাডিতে দেখা গিয়েছে আগে যেটা মনে করা হতো যে বাচ্চারা একটা সাইলেন্ট স্প্রেড হিসেবে কাজ করছে, যেহেতু তাদের মধ্যে কোনো সাইন সিমটম প্রকাশ পায় না, সেজন্য বাচ্চারা বোধহয় সাইলেন্ট স্প্রেডার। কিন্তু পরে একটা স্টাডিতে দেখা গিয়েছে যে আসলে কোভিড-19 তো আমরা শিখছি, প্রতিনিয়ত আমরা শিখছি, বিভিন্ন স্টাডি হচ্ছে, একটা স্টাডি আরেকটা স্টাডিকে মানে নতুন কিছু স্টাডিটাকে ভুল প্রমাণিত করছে, নতুন কিছু আমাদের শেখাচ্ছে। তো এখন নিউ একটা স্টাডিতে দেখা গিয়েছে যে আগে যেটা মনে করা হতো যে বাচ্চারা সুপার স্প্রেডার, ওই ধারণাটা থেকে বেরিয়ে আসা হচ্ছে। এখন দেখা গেছে যে বাচ্চারা অতটা স্প্রেড করে না, তাদের মধ্যেই তাদের ভাইরাসটা থাকে এবং ওই ডাই ডাউন, যেহেতু বাচ্চারা এরকম স্প্রেড করতে পারে না। যে আসলে তাদের যাদের মধ্যে কোনো ধরনের সিমটম থাকবে না, যেসব বাচ্চার মধ্যে সিমটমও থাকবে না, তারা সেটা স্প্রেডও করবে না, ব্যাপারটা কি এরকম? ওইরকম, অনেকটা ওইরকম। যেটা আগে মনে করা হতো যে সিমটম নাই কিন্তু তারা স্প্রেড করছে, আমরা জানতে পারছি না, কিন্তু এখন বলা হচ্ছে যাদের সিমটমও কম, তারা আক্রান্তও কম হচ্ছে এবং স্প্রেডও কম করছে। সেক্ষেত্রে তো আসলে বাচ্চাদের মাস্ক পরতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে। আপনি যেটা বললেন যে 2 বছরের নিচে না পড়লে হবে, WHO গাইডলাইন বলা আছে যে 2 বছরের নিচে মাস্ক পরাটা বাচ্চাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি না, কিন্তু তার উপরে হলে সেটা পড়তে হবে। এখানে আমার আরেকটা বিষয় জানতেই হচ্ছে আমার দর্শকদের জন্য, সেটা হচ্ছে যে পুজো মণ্ডপগুলোতে যে নির্দেশনাটা আমরা পেলাম, নির্দেশনা মানে যে একদম এটা আমাদের জন্য নিদর্শন হয়েই থাকলো যে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে একটি অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে পেরেছি, যেখানে মাস্কের বাইরে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু সেখানেও সেই 2 বছরের ঊর্ধ্বে যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। এখন এটা কি আমাদের আবার সব ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? যাদের 2 বছরের উপরে যারা, যেমন এখন নো মাস্ক নো সার্ভিস, কিন্তু সেখানে দেখা গেল 2 বছরের বেশি বাচ্চারা অভিভাবকের সাথে আবারও সেই শপিং মলে গেল, সেই অফিসে গেল, যাচ্ছে তো, বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা তো আসলে মানসিক একটা প্রেসারে আছে, কিন্তু বাচ্চারা কি তাদের ইনহেরেন্ট কি একটা নেচারটা কি, তারা বাইরে যাবে, খেলবে, মাঠে দুষ্টুমি করবে, তাই না? এই 8-9 মাস ধরে তারা তো বাসার মধ্যে বন্দী হয়ে আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা এখন বলা হচ্ছে যে কোভিড-19 কিন্তু বাচ্চাদের একটা সাইকোলজিক্যাল একটা স্ট্রেসের মধ্যে ফেলে দিচ্ছে। হ্যাঁ, তারা কিন্তু মানসিক একটা প্রেশারের মধ্যে আছে। সেই ক্ষেত্রে যদি একটু আমরা ওপেন আপ হই, আমরা বাচ্চাদের নিয়ে যাবো, আমরা শপিং মলে যাব, আমরা রেস্টুরেন্টে যাব, কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মানবো, বাচ্চাকে মাস্ক পরাবো। প্যান্ডেমিক সময়টার একেবারে প্রথম 4-5 মাসে অভিভাবকরা কিন্তু সেই অর্থে শিশুদেরকে নিয়ে বের হয়নি। আপনি যেটা বলছিলেন, ওদের এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম এখন হয়ে যাচ্ছে ঘরে থাকতে। 3-4 মাস আগে একটা প্রোগ্রামে ছিলাম আপনার সাথে, সেখানে কিন্তু আমাদের সরকার যখন এই
পার্শিয়াল লকডাউন বা লোকাল লকডাউন একটা চালু হলো না, যেমন জি, সরকারি ছুটি নামে ছিল যেটা। লকডাউনটা মানে জেনারেলাইজ লকডাউন না, আমি ওয়ারিতে করলাম এলাকা ওয়াইজ, আমরা রাজাবাজার থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, রাজাবাজার থেকে শুরু পূর্ব করেছিলাম। রাজাবাজারে। তখন কিন্তু অনেকেই আমরা সমালোচনা করেছিলাম যে এরকম মানে এলাকা ভিত্তিক লকডাউনটা অতটা ইফেক্টিভ হবে না, সরকার কেন সব বন্ধ করে দিচ্ছে না, সব জেনারেলাইজ লকডাউন কেন করছে না। কিন্তু এটা কিন্তু আমি বলছি 4-5 মাস আগের কথা, কিন্তু তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ওই বিচক্ষণ ডিসিশন যে আমি হোল লকডাউন করে আমি যদি এলাকা ওয়াইজ যদি আমি চিহ্নিত করি যে ওই এলাকায় আমার বেশি আক্রান্ত হার বেশি, ওইটাকে আমি প্রোটেক্ট করলাম, বাকি এলাকাটা কিছুটা আমি খুলে দিলাম, যেটাকে বলা হয় যে আমি ওপেন আপ করলাম, কিন্তু বিচক্ষণের সাথে পুরো ওপেন আপ করলাম, আমার ইকোনমিটাকে আমি সচল রাখলাম। দেখেন এখন কিন্তু ইউরোপে যখন সেকেন্ড ওয়েভ শুরু হলো, এখন কিন্তু ব্রিটেন বলছে, ব্রিটেনের প্রাইম মিনিস্টার বরিস জনসন, যে আমরা হোল লকডাউনে যাব না, আমরা করব 3 টিয়ার লকডাউন, যেখানে খুব বেশি সংক্রমণের হার সেখানে আমি ফুল লকডাউন, যেখানে মধ্যম সংক্রমণের হার সেখানে আমি করব নাইট কারফিউ, আর যেখানে মৃদু সংক্রমণের হার সেখানে আমি শুধু পাব রেস্টুরেন্ট এগুলো আমি বন্ধ করে দেব। দেখেন তারা কিন্তু আলটিমেটলি ওটাই চলে, যেটা আমরা করেছি 5 মাস আগে। তখন কিন্তু আমরাই সমালোচনা করেছিলাম যে কেন পুরো লকডাউন করা হচ্ছে না, কেন পার্শিয়াল লকডাউন করা হচ্ছে, পার্শিয়াল লকডাউন আসলে এফেক্টিভ হবে কিনা। কিন্তু এখন কিন্তু দেখেন ইউরোপ কান্ট্রিজ, ইউকে, তারা বুঝতে পারছে যে এই কোভিড-19 কিন্তু যাচ্ছে না, এটা স্টে করছে, এবং WHO বলা হচ্ছে যে আগামী বছর জুলাই পর্যন্ত থাকবে। তা হাউ লং আপনি ইকোনমিকে আপনি এইভাবে ব্লক করে রাখবেন? নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা কথা, বিচক্ষণতা, দূরদর্শিতা অনেক দেশের প্রধানদের থেকে বেশি নিঃসন্দেহে। জার্মানি বলা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিজের মধ্যে জার্মানি হলো সবচেয়ে ইফেক্টিভলি ফার্স্ট ওয়েভ অফ কোভিড-19 তারা ট্যাকল করেছিল। জার্মানিতে ওরা একটা টার্ম এখন ইউজ করছে লকডাউন লাইট, খুব নাইস টার্ম, মানে লকডাউন টাফ না, লকডাউন লাইট। ওরা কিন্তু কাস্টমাইজ করছে, যে কাস্টমাইজটা কিন্তু আমরা করেছিলাম 5 মাস আগে। তো উই আর দ্য পায়োনিয়ার। আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে 5 মাস আগে যে এটা করোনা কোভিড-19 আমাদের সাথে থাকবে। আমাদের গভর্নমেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন, তার যে প্র্যাগম্যাটিজম, যেটা 5 মাস আগে চিন্তা করেছেন যে ইকোনমিটাকে সচল রাখতে হবে। এখন কি হচ্ছে, উই আর ক্যাচিং ইন্ডিয়া। এখন বলা হচ্ছে যে শ্রীলঙ্কায় এই কোভিড-19 তাদের জিডিপি সংকুচিত করবে 4.5%, শ্রীলঙ্কায়। ইন্ডিয়াতে জিডিপি সংকুচিত হবে 10%, সেখানে বাংলাদেশে জিডিপি 4% পজিটিভ গ্রোথ হবে। এটা কি এমনি হয়েছে? ইট ইজ নট একটা সায়েন্টিফিক একটা ডিসিশন ছিল, যেটা 4-5 মাস আগে যেটা আমরা কেউ বুঝতে পারিনি, কিন্তু তার ফলটা এখন আমরা পাচ্ছি। থ্রুআউট দ্য ইউরোপ বলা হচ্ছে যে এই প্যান্ডেমিকে ইউরোপের গ্লোবাল জিডিপি কন্ট্রাকশন হবে 4.5%, সেখানে আমাদের পজিটিভ থাকবে 4%। এটা এখন মানে এইসব নিয়ে কিন্তু মানে প্রচুর আলোচনা হচ্ছে ইকোনমিক্সদের মধ্যে। সেদিক থেকেই বলতে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সেই যে বিচক্ষণতা, দূরদর্শিতার কথা আমি বলছিলাম, সেটার ফল আমরা নিঃসন্দেহে পাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রে আরো একটা খুব পজিটিভ ছিল, বাংলাদেশ সাধারণ ছুটিটা খুব 17 দিনের মাথায় মানে খুব দ্রুত গিয়েছিল, সেটাও অনেক দেশ হয়তো মানে একটু সেখানে কালক্ষেপণ করে নেয়াতে তাদের এক ধরনের সমস্যা তৈরি হয়ে গিয়েছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সেই কোভিড-19 নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ভূয়সী প্রশংসা করেছে। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আবারও ফিরবো আমি আলোচনায়, আমাকে এই মুহূর্তে একটা বিরতি নিতেই হচ্ছে। সম্মানিত দর্শক, ইফাইলি 21-এর রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, ইভ্যালি 21-এর রাতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রয়েছেন এই আলোচনায়। আজকে আমরা আলোচনা করছি নো মাস্ক নো সার্ভিস, এবং এই আলোচনায় আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন স্টুডিওতে ডাক্তার আফতাব ইউসুফ রাজ, জনস্বাস্থ্য শিশু বিশেষজ্ঞ। আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার AMM মিনহাজুর রহমান, এবং আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। আমি আসবো আলোচনায় এবং এই পর্যায়ে আসতে চাই অজয় দাশগুপ্ত আপনার কাছে। যেটা আমি আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় নির্দেশনা নো মাস্ক নো সার্ভিস,
আসলে এই ধরনের নির্দেশনা তো আগেও একবার দেয়া হয়েছিল এবং সেই নির্দেশনার এক ধরনের শিথিলতা চলে এসেছিল, যে সেক্ষেত্রে বলা হয়েছিল যে একদম সর্বোচ্চ 6 মাসের জেল মাস্ক পরিধান না করলে, কিংবা 50,000 টাকা জরিমানা। সেই নির্দেশনার ক্ষেত্রে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুটা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজও করছিলেন, তখন তারা বারবারই অভিযোগ তুলেছেন যে জনসাধারণ আইন ভাঙতে খুব বেশি পছন্দ করছে, আইন ভাঙার প্রবণতা অনেক বেশি, বা আপনিও আপনার এর আগের আলোচনায় বলেছেন। সেখান থেকে আপনার কাছে জানতে চাইবি যে এই রাষ্ট্রীয় নির্দেশনার মাধ্যমে আমরা আসলে কতটা পারবো, নাকি জনসম্পৃক্ততাই আমাদের অনেক বেশি দরকার? এটাই আপনি সার কথা বলে দিয়েছেন, সবশেষের যে বাক্যটা বললেন। এখন আমি আবারও বলবো, আগের আলোচনার ধারাবাহিকতায়, এটা কিন্তু সরকারের সঙ্গে কোনো লুকোচুরি খেলা না। জি, যে আমি ধরেন নো মাস্ক নো সার্ভিস, আমি থানায় যাব একটা এফআইআর করতে, জিডি করতে বা কোনো অভিযোগ নিয়ে, কিংবা আমি হাসপাতালে যাব চিকিৎসার জন্য, হাসপাতালের গেটে গিয়ে আমি মাস্কটা পরলাম, আবার হাসপাতাল থেকে আমার সার্ভিসটা নিয়ে বের হয়ে আমি মাস্কটা হয় রাস্তায় ফেলে দিলাম, না হয় পকেটে রেখে দিলাম, বা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেললাম। ব্যাপারটা কিন্তু এরকম হলে চলবে না। আপনি অফিসে যাবেন, ব্যাংকে যাবেন, অর্থ তুলতে, গেটে দারোয়ান আপনাকে ঢুকতে দিল না মাস্ক ছাড়া, কিন্তু বের হয়ে এসে আবার আপনি মাস্কটাকে রেখে হাঁটলেন, রিক্সায় উঠলেন কিংবা বাসে উঠলেন, এইরকম যেন না হয়। প্রত্যেকটা, এটা কিন্তু আপনি যেটা বললেন যে জনসম্পৃক্ত, প্রত্যেকটা মানুষকেই, তিনি শিক্ষা প্রতিষ্ঠানে যান, তিনি বাজারে যান, যেটা ধরেন বাজার কমিটি গুলো আছে, আমার মনে হয় যে তারা প্রত্যেকটা বাজারে কিন্তু দেখবেন যে যখন ইলেকশন হয় তখন একেবারে পোস্টার ব্যানারে ছেয়ে যায় বাজার কমিটিকে ভোট দিন। জি, সরকারের বিসিআই আছে, ব্যবসায়ীদের নানা প্রতিষ্ঠান আছে। এই বাজারগুলো যদি আমরা একটা সিস্টেমে নিয়ে আসতে পারি, আমরা যদি পরিবহন খাতের লাখ লাখ শ্রমিক আছে, পরিবহনের শ্রমিক ইউনিয়ন, তাদের নেতা, আপনি বললেন যে বিআরটিএ বা ইত্যাদি, কিন্তু পরিবহনের শ্রমিকদের নেতারা, তারা যদি এটাকে কার্যকর করতে পারে, যে পরিবহনের শ্রমিকরা, হেল্পার, ড্রাইভার থেকে সংশ্লিষ্ট সবাই, কাউন্টারে যারা টিকিট বিক্রি করে তারা, যাত্রী যারা উঠে নামে তারা সবাই মাস্ক পরবে, বাজারের দোকানি যেমন মাস্ক পরবে, পাইকারি মাল নিয়ে যারা ট্রাকে বা অন্য গাড়িতে, ভ্যান গাড়িতে আসে, পণ্য নিয়ে আসে, পণ্য নিয়ে যায়, এটা কিন্তু চেম্বার গুলো করলে, যদি সহযোগিতা করে। আমি যদি শিক্ষা প্রতিষ্ঠান ধরি, বাংলাদেশে প্রায় 10 লাখ শিক্ষক আছে, তারা যদি মানে তাদের ছাত্রছাত্রী 5 কোটি ছাত্রছাত্রী আছে বা তারও বেশি হবে, তারা সবাই যে রাস্তায় এখন বা স্কুলে কলেজে যাচ্ছে তা না, কিন্তু শিক্ষকদের তো ছাত্রছাত্রীদের কাছে বার্তা পাঠানোর, আপনি চিন্তা করেন যে এই 5 কোটির বেশি ছাত্রছাত্রী আছে, তার মানে কি তাদের তো আরো 10 কোটির বেশি তাদের পরিবারের সদস্য আছে। জি, জি, তাদের কাছে যদি প্রত্যেক ছাত্রছাত্রী, তো এখন কোন পরিবারে, এবং ধনী দরিদ্র বস্তিবাসী সব পরিবার থেকে কিন্তু ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে এখন আসে না, কিন্তু এনরোলমেন্ট হয়ে আছে তারা। এই ছাত্রছাত্রীদের মধ্যে যদি তাদের শিক্ষক শিক্ষিকারা এই বার্তাটা নিতে পারে যে তোমার পরিবার, তাদের সুরক্ষার দায়িত্বটা তোমার, তুমি আমার ছাত্র বা তুমি আমার ছাত্রী, তুমি তোমার পরিবারকে বলবে যে বাবা বা মা, তুমি বাইরে যাচ্ছ, কাজে যাচ্ছ, ব্যাংকে যাচ্ছ, তুমি দূরে বাজারে দোকানে যাচ্ছ, মাস্ক ছাড়া বাইরে যেতে পারবে না, এবং সারাক্ষণ মাস্ক পরে থাকবে। এটা কিন্তু শিক্ষকরাও ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করতে পারে। চেম্বার গুলো তাদের যে বলে যখন যে আমাদের লাখ লাখ সদস্য, পরিবহন শ্রমিকরা বলে আমাদের কোটি সদস্য, তাদেরকে প্রত্যেকেরই নিজ নিজ সংগঠন থেকেও এই কাজটা কিন্তু সরকারকেই করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আমরা নিয়ন্ত্রণ নেই, এই কথাটা কিন্তু কোনভাবে বললে, যখন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দ্বিতীয় ঢেউ আসতে পারে, আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য সচিব কিংবা বড় বড় চিকিৎসক যদি বলতে থাকেন যে আমরা অনেক ইউরোপ আমেরিকার চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, আমাদের মৃত্যু হার কম, আমাদের সংক্রমণ ছড়িয়ে পড়ার হার কম, আমাদের
ওষুধ, হাসপাতাল ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক উন্নত, এই কথাগুলো যদি তারা বারবার বলতে থাকে, তখন কিন্তু মানুষের মধ্যে ভয়টা, শঙ্কাটা কিন্তু যথেষ্ট। প্রধানমন্ত্রী এমনি কিন্তু বলছেন না, সারা দুনিয়ার ইনফরমেশন তো তাকে রাখতে হয় দেশ পরিচালনার কারণেই। আমি নিজে নিঃসন্দেহে। দেখেছি, আমার খুব ঘনিষ্ঠ ছাত্রছাত্রী, তারা প্রথম দিকে এত ভয় পেয়েছিল, হ্যাঁ, মানে কয়েকশো টাকা দিয়ে সে সার্জিক্যাল মাস্ক কিনে নিয়ে এসেছে। কয়েকদিন আগে দেখলাম যে তারা ফেসবুকে দিয়েছে কক্সবাজার ঘুরে এসেছে। এই ভয়টাকে যে জয় করে আতঙ্ক ফেলেছে। ছড়াবো আমরা তা না, ভয়টা জি। জয় করে ফেলেছে, আতঙ্ক ছড়াবো না, কিন্তু মাস্ক পরার গুরুত্বটা এই ব্যক্তি হিসাবে, আবার যে প্রাতিষ্ঠানিক যে আয়োজনগুলো আছে, শিক্ষকরা তার ছাত্রছাত্রীদের বলবে, ছাত্রছাত্রীরা তার বাবা মাকে বলবে, ব্যবসায়ী চেম্বার অ্যাসোসিয়েশন গুলো আছে তারা তাদের যারা সদস্য তাদেরকে বলবে, হাসপাতালের চিকিৎসক তার নিজ নিজ প্রতিষ্ঠানে বলবে, আইন শৃঙ্খলা বাহিনী লাখ লাখ সদস্য আছে, তারা তাদের পরিবার সদস্যদের উদ্বুদ্ধ করবে। এইভাবে সবাই মিলে যদি আমরা একটা ম্যাসিভ ক্যাম্পিং এ নামি, তাহলে অবশ্যই আমাদের এই যে মানে এই লুকোচুরি খেলার প্রবণতা, সেটা বন্ধ হবে, এবং শীতের যে একটা মহা ধরনের পুনর্ঢাকার সংখ্যা আমরা করছি, যেটা অমূলক কোনোভাবেই বলা যাবে না, সেই সংখ্যাটা দূর করব। যদি দেখা যায় যে নভেম্বরের শীতের মধ্যে ছড়াচ্ছে না, আমরা শিথিল করব, কোনো অসুবিধা নাই তো। আমরা যদি দেখি যে কোনোভাবে এটাকে সংক্রমণ আমরা আশঙ্কা করছিলাম সেটা সত্য হচ্ছে না, বরং এই প্রতিদিন এই যে 1.5% মতো কিংবা 15-16% নতুন রোগী শনাক্ত হচ্ছে, এটা বাচ্চাদের গণমাধ্যমে প্রতিদিন যেভাবে বুলেটিন দেওয়া হচ্ছে, সেই বুলেটিন থেকে আমরা জানতে পারি, আমরা মাস্ক পরার ব্যাপারটা কিছুটা শিথিল করব বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার কথা ভাববো। কিন্তু যে আহ্বানটা জানানো হচ্ছে, অর্থাৎ একেবারেই জনসাধারণকে সচেতন করে সেখান থেকে মাস্ক পরিধানের, স্বেচ্ছায় মাস্ক পরিধানের বিষয়টি যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলেই হয়তো এখান থেকে একটি সুফল আমরা আশা করতে পারি। আসবো ডাক্তার এ.এম.এম. মিনহাজুর রহমান। ডাক্তার মিনহাজুর রহমান, আপনার কাছে শুরুতে আমি একেবারে এইখানটাই জানতে চাচ্ছি যে একটি গণমাধ্যমের জরিপ জনসাধারণকে সচেতন করতে গিয়ে তারা মাস্ক পরিধান করার কথা বারবার যখন বলেছে, কেন মাস্ক পরিধান করছে না সেই কারণটা যখন জানার চেষ্টা করেছে, তখন বারবারই বিভিন্ন মানুষ বলার চেষ্টা করেছে, এক ধরনের একেবারে যদি আমি ছিন্নমূল মানুষ বা নিম্ন আয়ের মানুষদের উক্তি দিয়েই বলি, তারা বলার চেষ্টা করেছে যে এক ধরনের ফাপড় লাগে। এই ফাপড় লাগা থেকে আসলে তাদেরকে কিভাবে, এই ধারণার থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়? আসলে তারা যেটি বলার চেষ্টা করেছেন, আমি মনে করি যে আপনি যদি যে কাপড়ের যে সাধারণ মাস্ক বাজারে পাওয়া যায়, সেটি যদি আপনি 5-6 ঘন্টা এক নাগাড়ে পরে থাকেন, আমি কারো হাঁসফাঁস লাগে কিংবা সেটি পরে থাকতে তার শ্বাস নিতে কষ্ট হয় এমন বোধ আসার মতো পরিস্থিতি আমার মনে হয় কারোই মনে হওয়ার কথা না। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা জনসম্পৃক্ততা বাড়াতে পারছি না। আমরা জনসম্পৃক্ততা যতক্ষণ পর্যন্ত বাড়াতে না পারবো, এই ধরনের কথাবার্তা চলতেই থাকবে। আর যে গবেষণার কথা বলছেন, এই গবেষণাগুলো হয়েছে কখন, আপনি যখন আমাদের লকডাউন পিরিয়ড চলছে বা লকডাউন পিরিয়ড থেকে আমরা যখন জীবন জীবিকার প্রয়োজনে আমরা স্বাভাবিক জীবনযাপন করার জন্য স্টার্ট করেছি, তখন মানুষ হঠাৎ করে অনেকদিন বাসায় থেকে যখন বেরোচ্ছে, তখন তারা এই মাস্ক পরে বাইরে যাওয়ার যে নতুন অভ্যেস, সেই অভ্যেসটাতে নিজেদেরকে মানিয়ে নিতে পারছিল না। সেই সময় এই বিষয়গুলো আলোচিত হয়েছে। তা আমার মনে হয় যে এই বেশ কয়েক মাস হয়ে গেছে, এখন মাস্ক পরিধান করাটা আমাদের একটা নতুন জীবন এবং এটি নিয়ে চলতে হবে। এই প্রচারণাটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। অনেকেই আমরা মনে করছি যে আমরা অনেক সময় ভ্যাকসিনের কথা বলছি, যে ভ্যাকসিন এসে যাবে, ভ্যাকসিন আসলেই আমরা করোনা থেকে মুক্ত হয়ে যাবে। বিষয়টি তো সেটি নয়। 17 কোটি মানুষের দেশে কখনোই এত মানুষ একসাথে ভ্যাকসিন পাবে না। আপনি ফার্স্ট ফেজের যে ট্রায়াল চলছে, সেই ট্রায়াল বলছে যে আপনি এই ভ্যাকসিন আসলেও 50-60% প্রোটেকশন আপনাকে দিতে পারে। আপনি বাংলাদেশে যদি ভ্যাকসিন আসে, ফার্স্ট ফেজে আপনি 20-30% মানুষকে আপনি প্রোটেকশন দিতে পারবেন। আপনি বাকি 70-80% মানুষকে, 70-80% মানুষকে আপনি ভ্যাকসিন দিয়ে প্রোটেকশন দিতে পারবেন না।
তাহলে আমাদের উপায় কি? উপায় হচ্ছে, সবচেয়ে সহজলভ্য উপায় হচ্ছে মাস্ক পরিধানে নিজেদেরকে অভ্যস্ত করে তোলা, এবং সেটি করতে গেলে আমাদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে, মানুষকে বোঝাতে হবে। আপনি একটু আগেও বলেছেন যে আগেও একটি আইন করা হয়েছে, বিধি করা হয়েছে, জি। প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আপনার ফাইন, জরিমানা করার কথা বলা হয়েছে, কিন্তু সেগুলো কার্যকর হয়নি, কারণ মানুষের মধ্যে এক ধরনের শিথিলতা আমরা দেখতে পেয়েছি। সে কারণে মানুষ মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ হয়নি। কিন্তু আপনি যদি এই জনসম্পৃক্ততা নিশ্চিত করার জন্য যতক্ষণ পর্যন্ত আপনি জনপ্রতিনিধিদের এগিয়ে আনতে না পারবেন, তারা যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত হয়ে নেতৃত্ব না দিবেন, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে এই মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য এঙ্গেজ করতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত স্থানীয় সরকার লেভেলে যারা কাজ করছেন তাদেরকে আমরা সম্পৃক্ত করতে না পারবো, যারা মসজিদের ইমাম, যারা মন্দিরের পুরোহিত, আমরা তাদেরকে ইনভলভ করতে না পারবো। এখন সরকার নির্দেশনা দিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন নির্দেশনা দিয়েছেন, proতিদিন দুবেলা করে নামাজে, দুটি অন্তত ওয়াক্তের নামাজে তারা মাস্কের মাস্ক পরার গুরুত্ব বুঝাবেন, পরার জন্য গুরুত্বটুকু মুসল্লিদের বুঝাবেন। উদ্বুদ্ধ আপনারা করবেন সেই জুমার নামাজের যে ধর্মপ্রাণ খুতবা, মানুষকে। সেই খুতবায় বলবেন। এই কাজগুলো যদি যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না যে এই জনসম্পৃক্ততা গড়ে উঠবে। অর্থাৎ এবং কোনো আমরা মাস্ক বাধ্যবাধকতা কেন দিয়ে করতে হবে? আসলে হবে না, একেবারেই স্বতঃস্ফূর্তভাবে এই মাস্ক পরিধান করার যে সুব্যবস্থা, সেখানেই আমাদের আসতে হবে। আপনি রয়েছেন আমাদের সাথে, আসবো ডাক্তার আফতাব ইউসুফ রাজ। মাস্ক পরা নিয়ে আমরা এতক্ষণ অনেক কথা আপনাদের কাছ থেকে শুনলাম, যে তিনজন রয়েছেন সম্মানিত আলোচক আমাদের আজকের এই আয়োজনে। কিন্তু এখন একটু জানতে চাই যে নো মাস্ক নো সার্ভিস, আমরা এই যে বাক্যটি পেয়েছি, রাষ্ট্রীয় নির্দেশনা পেয়েছি, সেটা তো নিশ্চয়ই আমাদের সামনে যে শীতে আবার সেকেন্ড ওয়েভের কথা বলা হচ্ছে বা এই সংক্রমণের বাড়ার এক ধরনের আশঙ্কা করা হচ্ছে, সেখান থেকেই এই ধরনের একটি সেন্টেন্স, মানে খুব ইজি একটা সেন্টেন্স আপনি যেটা বললেন বোঝার সুবিধার্থে, সেটা আমরা পেয়েছি। সেক্ষেত্রে মাস্ক তো আমাদের পরতেই হবে, কিন্তু এর বাইরে শীতের সময়টাতে আমরা আসলে আরও কতটা ভালো থাকতে পারবো? কারণ এখন আমাদের দেখা যাচ্ছে যে সংক্রমণ কিছুটা কম, মৃত্যুহার কম, আমরা ভালো আছি। কেন ভালো আছি সেটা শুরুতে বলবেন, তার পাশাপাশি আরও ভালো থাকার জন্য আমরা কি করতে পারি সামনের শীতকালে? না, এটা তো যে কোনো প্যান্ডেমিকে সেকেন্ড ওয়েভ এক্সপেক্টেড। এটা তো আমরা তো সায়েন্টিফিক্যালি জানি যে একটা সেকেন্ড ওয়েভ আসবে, এবং উইন্টারে কিন্তু, শীতকালে কিন্তু যে কোনো ভাইরাল ফ্লু, ভাইরাল ইনফ্লুয়েঞ্জা কিন্তু বেড়ে যায়, এবং এটা কোভিড-19ও বাড়বে। এটা আমরা সবাই জানি, কিন্তু এটা জেনে এই ব্যাপারটাকে গুরুত্ব দিতে হবে। এবং সেই জন্যই তো এত সুন্দর একটা ফ্রেম করা হয়েছে, একটা ওয়ার্ড স্লোগান বলবো আমি, একটা সুন্দর ফ্রেজ করা হয়েছে, এবং খুব ইজি, এত ইজি, এত সুন্দর, নো মাস্ক নো সার্ভিস। এটা দিয়ে কিন্তু বলা হচ্ছে যে মাস্কটাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তুমি মাস্ক না পরলে তুমি যে কোনো সার্ভিস পাবো না কোথাও, সে গভর্নমেন্ট অফিসে হোক, বেসরকারি অফিসে হোক, কোথাও, হাসপাতাল হোক, স্কুল হোক, কলেজ হোক, তুমি কোনো নো সার্ভিস। অর্থাৎ তাকে একটা বয়কট করার মতো একটা পরিস্থিতি। হ্যাঁ, অনেকটা, বাট এটা কিন্তু খুব ফার্মলি বলা হয়েছে, কিন্তু খুব মানে খুব এও না যে আমাকে খুব নিষ্ঠুরভাবে বলা হচ্ছে, তাও না কিন্তু। হ্যাঁ, বাট সুন্দর একটা স্লোগান, এবং স্লোগানটা কিন্তু খুব পপুলার হচ্ছে। এটা হয়তো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকেও বলতে পারে। আমি আজকে হসপিটালে গেলাম, এবং এত পপুলার হয়ে গিয়েছে, এবং সবার মুখে মুখে এখন নো মাস্ক নো সার্ভিস, এবং সবাই কিন্তু এটা বলছে আরেকজনকে, হ্যাঁ মাস্ক পরো, সার্ভিস পাবে না। এবং এইটা যে পপুলার হচ্ছে, এবং এই পপুলারাইজেশনটা থেকেই কিন্তু আমার মধ্যে কনসিয়াসনেসটা চলে আসছে। এবং সামনে উইন্টারের সেকেন্ড ওয়েভ অলরেডি ইউরোপে শুরু, কিন্তু ওখানে তো উইন্টারটা আর্লি হয়, তাই না? আমাদের এখানে উইন্টার টু লেট উইন্টার, ডিসেম্বরে গিয়ে আমরা উইন্টার, তার আগে থেকে কিন্তু আমাদের প্রিকশনারি যে মেজার্সগুলো, এবং তার মধ্যে যে এই স্লোগানটা, যে আমরা খুব টাইমলি কিন্তু আমরা এটাকে ফ্লোট করেছি স্লোগানটাকে, হ্যাঁ, এবং সুন্দরভাবে। আপনি যেটা আগে বলছিলেন যে হ্যাঁ, আমাদের দেশে মৃত্যু হারটা কম, এবং এটা আমি বলবো যে এটা উপরওয়ালার আশীর্বাদ। তা এর ছাড়াও কিছু সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে, যে দেখা যায় যে দেশ যত বেশি মডার্নের দিকে চলে গেছে, মডার্নাইজড লাইফস্টাইল, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু এই প্যান্ডেমিকের যে মৃত্যুর হারটা বেশি। ইউরোপে আপনি দেখেছেন, ওখানে মর্টালিটি রেট, মৃত্যু হার 14-15%। আমাদের এখানে থ্রু আউট এই 7-8 মান্থ কিন্তু এটা অ্যারাউন্ড 1.3 থেকে 1.5 এর মধ্যে ওঠানামা করছে। এবং এটার পিছনে কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যে তুমি যত বেশি মাটির কাছাকাছি থাকবে, আমাদের কিন্তু পপুলেশনে কিন্তু আমাদের এখনো কিন্তু আমরা মাটি থেকে বিচ্ছিন্ন হইনি। এবং আপনার ফিনল্যান্ডে হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে ওরা একটা সুন্দর স্টাডি করেছে, খুব ইন্টারেস্টিং স্টাডিটা, অনেক বছর ধরে, প্রায় 20 বছরের উপরে একটা স্টাডি।
রেজাল্ট সম্প্রতি ওরা পাবলিশ করেছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ফিনল্যান্ডের একটা হিউজ এরিয়া রাশিয়া দখল করে নিছিল, এবং যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল তখন একটা স্টাডি হয়েছে যে ফিনল্যান্ড যে পোর্শনটা রাশিয়া দখল করে নিয়েছে ওখানকার লোকজন কিন্তু ট্র্যাডিশনাল লাইফস্টাইল মেনটেন করেছে, কিন্তু ফিনল্যান্ড যে পাশের যে দেশটা ওখানে খুব তাড়াতাড়ি তারা মডার্ন হয়ে গেল। দেখা গেল যে ফিনল্যান্ডে যারা খুব তাড়াতাড়ি মডার্ন লাইফে চলে গেল এবং যে ফিনল্যান্ডের যে পোর্শনটা রাশিয়া অকুপাই করে রাখলো সেখানে তারা ট্র্যাডিশনাল লাইফটা মেনটেন করলো, দেখা গেছে যে অ্যালার্জিক ডিজিজ, এই হাঁচি কাশি অ্যাজমা এবং ইনফেকশাস ডিজিজ, কোভিড-19 ইনফেকশাস ডিজিজ, তাই না, ভাইরাল যে ইনলেসগুলা অনেক কম ওই রাশিয়া কর্তৃক দখলকৃত ফিনল্যান্ডের ওই ভূমিতে। আচ্ছা, এর কারণ বলছে যে এটা তাদের ট্র্যাডিশনাল লাইফ স্টাইল, তারা ক্লোজ টু সয়েল। আপনি যত মাটির কাছাকাছি থাকবেন, বলা হচ্ছে যে তুমি অ্যাটলিস্ট দিনে 15 মিনিটের জন্য হলো তুমি খালি পায়ে মাটিতে হাঁটার জন্য। কারণ এই যে বলা হয় যে বায়োডাইভার্সিটি, বলা হচ্ছে যে ওয়ার্ল্ডে যে যত উন্নত বিশ্ব বায়োডাইভার্সিটিতে কমে যাচ্ছে। বায়োডাইভার্সিটি যে কমে যাওয়া মানে ইনফেকশনটা বেড়ে যাওয়া। বায়োডাইভার্সিটি যে মিন করছে কি, মিন করছে যে আমাদের যে প্লান্ট আছে, যে সবুজ বনায়ন যেটা, তারপরে বার্ডস, হ্যাঁ, ন্যাচারাল যে বার্ডস, পাখি, মেরিন যে লাইফ, যে সমুদ্রের যে প্রাণীগুলো, মাছগুলো আছে, এগুলো কিন্তু আমাদের যে মডার্ন লাইফস্টাইলের জন্য এগুলো কিন্তু আস্তে আস্তে মানে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে। এবং এই বায়োডাইভার্সিটি এগুলো যেহেতু বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এরা কিন্তু বিভিন্ন মাইক্রো অর্গানিজম জীবাণু ক্যারি করে, এবং এদের সংস্পর্শে যখন আমরা আসবো আমরাও কিন্তু ওই মাইক্রো অর্গানিজম, ওই ব্যাকটেরিয়া ভাইরাসের প্রতি এক্সপোজার হব। আমরা যত এক্সপোজার হব আমাদের দেহে কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে। আমরা কিন্তু ভার্জিন থাকছি না। হ্যাঁ, আমাদের দেশে একটা এই দেহে ইনডাইরেক্টলি একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে, এবং বলা হচ্ছে যে এই যে করোনা ভাইরাসে যে আমাদের যে মৃত্যু হারটা কম, আমাদের একটা হিউজ পপুলেশন, একটা মানে ধরেন 60 বা 70% পপুলেশনের মধ্যে বলা হতো, আমি আপনাকে একটু থামিয়ে এটাও যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আগে একদম শুরুর দিকে আপনি যেটা বললেন যে প্রতিদিনই গবেষণা হচ্ছে, পুরানো গবেষণা ভুল প্রমাণিত হচ্ছে নতুন গবেষণায়। আগে যেমন বলা হতো সানবাতের কারণে হচ্ছে করোনা ভাইরাসের, এটা ভিটামিন ডি এর কথা বলা হলো, এখন আবার সয়েলের কথা বলা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন প্রজাতি থেকে প্রাপ্ত যে আপনি একদম মাইক্রো অর্গানিজমের কথা বললেন যে সেগুলো হচ্ছে এক ধরনের যে আমরা ভার্জিন থাকছি না, আপনি যেটা বললেন, ওখান থেকে আমাদেরকে এক ধরনের অ্যাডাপ্টেশন তৈরি হয়েই আমরা ভালো আছি আমাদের না। এটা কিন্তু কোভিড-19 এর জন্য প্রযোজ্য, এটা ইন জেনারেল। আচ্ছা, ইন জেনারেল যে আমাদের যদি ন্যাচারালি আমরা যদি ইমিউনিটি পেয়ে যাই, বলা হচ্ছে যে আমাদের এখানে মৃত্যু হারটা কেন কম, কারণ হচ্ছে যে আমাদের ক্রস ইমিউনিটি হয়ে গিয়েছে। কারণ গত বছর আমাদের যে ইনফ্লুয়েঞ্জা ফ্লু আমাদের হয়েছিল, তখন যে অ্যান্টিবডি আমাদের দেহে তৈরি হয়েছে, ওটাই এখন যারা আমরা কোভিড-19 আক্রান্ত হচ্ছে ওই অ্যান্টিবডিটাই একটা পার্শিয়াল প্রোটেকশন দিচ্ছে। কারণ আমরা এক্সপোজার হয়েছি, আমাদের এখানে ফ্লু হচ্ছে অনেক বেশি, কারণ হচ্ছে কারণ আমরা মাটির কাছাকাছি এখনো অনেক, আমরা এখনো কিন্তু এসি রুমের মধ্যে নিজেকে ওইভাবে আবদ্ধ করে রাখিনি। আমাদের বৃহৎ জনগোষ্ঠী, যে আমি একটু আগে বললাম 70% জনগোষ্ঠী কিন্তু এখনো এসি রুমের মধ্যে আমরা না। কিন্তু আবার আপনি ইউরোপে দেখেন, ওদের কিন্তু মোর দেন 90% কিন্তু তারা ওই এয়ার কন্ডিশনের রুমে, তারা একটা অ্যাপার্টমেন্টের মধ্যে তারা ক্লোজই, তারা কিন্তু বাইরে কম যাচ্ছে। এই কারণে বলা হয় যে বাচ্চাদের কেন কম হচ্ছে। তাহলে এখানে কি সংস্পর্শ একটা বড়, আপনার মাটির কাছাকাছি অ্যান্টিবডি তৈরিতে একটা বড় ভূমিকা পালন করছে। বলা হচ্ছে যে অ্যাটলিস্ট মানে পার ডে আপনি প্রতিদিন অন্তত 15 মিনিট খালি পায়ে হাঁটবেন মাটিতে। জি জি জি। বাচ্চাদের মধ্যে কেন কম হচ্ছে? বাচ্চারা কিন্তু আমাদের চেয়ে বেশি কিন্তু ওরা মাঠে লুটোপুটি করে নিঃসন্দেহে। তাহলে সেখান থেকেও এই গবেষণা বলছে যে কিছুটা সংস্পর্শ বা কিছুটা আপনি সয়েলের কাছাকাছি যেটা বললেন, সেখান থেকেও হয়তো বাংলাদেশের মৃত্যু হারটা কম। আসবো অজয় দাশগুপ্ত আপনার কাছে। সব সময় এই কোভিড-19 বা বিভিন্ন আসলে দুঃসময়ই তো গণমাধ্যম একটি বড় ভূমিকা পালন করে থাকে। নো মাস্ক নো সার্ভিস, সেক্ষেত্রে রাষ্ট্রীয় নির্দেশনার বাইরেও যে জনসম্পৃক্ততার কথা আপনি বলছিলেন, গণমাধ্যম তো অনেক বড় ভূমিকা পালন করার চেষ্টা করছি। আরও কোনো ধরনের গণমাধ্যমের এমন কিছু করণীয় রয়েছে কিনা যেটা করলে জনসম্পৃক্ততার ক্ষেত্রে অনেক বেশি বাড়ানো, সচেতনতা তৈরিতে আরো অনেক ভূমিকা রাখতে পারে গণমাধ্যম? হ্যাঁ, খুবই আমাদের জন্য ধরেন প্রত্যেকেরই ভূমিকা রাখার আছে। আমাদের সাংবাদিক বলেন, আপনি যাদের কথা একটু আগে বললাম যে তার সঙ্গে যুক্ত করলেন আমাদের ইউসুফ সাহেব, যে
মসজিদের ইমাম, তারপরে মন্দিরের পুরোহিত, তারাও তাদের কাছে প্রতিদিন যারা আসে তাদেরকে প্রচার করবেন, চিকিৎসকরা করবেন। এই সঙ্গে যেমন এই গণমাধ্যমটা, আমাদের এই গণমাধ্যম কিন্তু সচেতন করায় যথেষ্ট ভূমিকা রাখছে। আর গণমাধ্যমের আওতাটা কিন্তু একেবারেই সর্বব্যাপী। কিন্তু আমরা এই যে প্যান্ডামিকের মধ্যেও তার সঙ্গে কিন্তু বাড়তে, আগে সংবাদ, আমরা গণমাধ্যম বলতে সংবাদপত্র, টেলিভিশন, বেতার এগুলো বুঝতাম। তার সঙ্গে কিন্তু এই যে অনলাইন যে সার্ভিসগুলো, ডিজিটালাইজেশন অফ বাংলাদেশ, এটা কিন্তু একটা বড় ভূমিকা রাখছে। আপনার এই যে কোটি কোটি মানুষের হাতে, বলা যায় যে এমন কোন পরিবার আপনি পাবেন না যেখানে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার প্রবেশ নেই। কাজে এর মাধ্যমে আমরা এই প্রচার, আমাদের দেখেন এই যে মোবাইলের রিংটোন আসতেই কিন্তু শুনতে পাই, আমি কথা বলার শুরুর আগেই কিন্তু এই যে ভূমিকাটা টেলিভিশনে, এটা একটা হতে পারে। আমি অনুরোধ করবো আমাদের টেলিভিশনের যে 30-35টা ভারতের জি বাংলা দেখে বা স্টার, যেগুলো খুব জনপ্রিয়, তাদের সুবিধাগুলো নেওয়া যেতে পারে এই প্রচারটা চালানোর জন্য। কারণ বাংলাদেশে তারা ব্যবসা করছে, তাদেরকে আমরা এমনিতেই অনুরোধ করতে পারি, এমনকি বাধ্যও করতে পারি যে তারাও তাদের অনুষ্ঠানের বিজ্ঞাপনের সময় এই স্বাস্থ্যবিধি এগুলো কিভাবে মেনে চলা যায় সেগুলো নিয়ে তারা কিছুটা প্রচার প্রতিদিন করবে। অর্থাৎ গণমাধ্যম আরো সক্রিয়ভাবে আরো সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। একেবারেই শেষ পর্যায়ে চলে আসবো ডাক্তার মিনহাজুর রহমান, আপনার কাছে। যে উইন্টারের কথা ছিল, সেই উইন্টারে আমরা কতটা প্রস্তুত রয়েছি, ছোট্ট করেই একটু জানতে চাইবো, আমাদের হাসপাতালগুলো কতটা প্রস্তুত আছে? আমাদের সারা দেশের হাসপাতালগুলোতে আগের সময়ের তুলনায়, অর্থাৎ গত এপ্রিল, মে, জুন, জুলাই মাসে আমাদের কোভিড রোগী নিয়ে, করোনা ভাইরাস নিয়ে আমাদের যে আতঙ্ক ছিল, আমাদের যে প্রস্তুতির অভাব ছিল, ঘাটতি ছিল, এগুলো আমরা পুষিয়ে উঠতে পেরেছি। এবং আমি মনে করি অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের হাসপাতালগুলো এখন অনেক বেশি প্রস্তুত কোভিড রোগীদের এবং নন কোভিড রোগীদের একই সাথে সর্বোচ্চ সেবা দানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য সেবা এমনভাবে নিশ্চিত করা হয়েছে, আমি মনে করছি যে একটি সেকেন্ড ওয়েভ যদি আসে ডিফারেন্ট স্ট্রেইন নিয়ে ভাইরাসের, আমরা সেটি মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুত রয়েছি। এবং আমরা এই বিশ্বাসটুকু সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই যে আগের চেয়েও আরো কঠিন ভাবেও যদি কোভিড-19 আমাদের উপর আক্রমণ করে কিংবা আমাদের সংক্রমণের হার আরো বাড়ে, আমরা সেটি মোকাবেলা করার জন্য আমাদের হাসপাতালগুলো কিন্তু প্রস্তুত রয়েছে। অর্থাৎ আমি শুধু আপনার কাছে বলুন। আমি আপনার কাছে এইটুকু বলতে চাই শেষ মুহূর্তে, সেটি হচ্ছে আমাদের সমস্ত হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। আমাদের স্বাস্থ্য সেবাকে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তুত করে তুলেছেন। আমরা হতাশ হওয়ার আমাদের কিছু নেই, আমাদের মনোবল শক্ত রেখে আমরা সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। পাশাপাশি একটু অনুরোধ সবার কাছে রাখতে চাই, আমরা সবসময় মাস্কের যে কথা বলছি, আমরা মাস্ক নেই তো সেবা নেই, এই স্লোগানটুকু আমরা সবখানে ছড়িয়ে দিতে চাই। কিন্তু পাশাপাশি আমি একটি ছোট্ট প্রস্তাবনা রাখতে চাই, যেমন আপনি যদি, আমরা সবসময় মাস্ক পরিধানের কথা বলছি, কিন্তু আমরা যদি আমাদের যারা ওয়ার্ড কমিশনার আছেন, আমি সিটি কর্পোরেশনের কথা বলছি, কিংবা পৌরসভায় যদি একজন মেয়র উদ্যোগ নেন যে তিনি ব্লক করে মাস্ক যদি প্রতিদিন এক সপ্তাহের একটি প্রোগ্রাম নেন, প্রতিদিন তিনি রাস্তায় হেঁটে একটি ব্লক করে সেখানে কেউ রিক্সাওয়ালার মাস্ক নেই, তিনি মাস্ক পরিয়ে দিলেন, রিক্সার যাত্রীর মাস্ক নেই, তিনি পরিয়ে দিলেন, একজন মানুষ হেঁটে যাচ্ছে তার মাস্ক নেই, তিনি পরিয়ে দিলেন। অর্থাৎ মাস্কের সাপ্লাইটাও যদি আমরা পাশাপাশি সচেতনতার পাশাপাশি সেই সরবরাহটাও নিশ্চিত করতে হবে। আজকের ইভালি 21-এর রাত আমাকে শেষ করতেই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার এএমএম মিনহাজুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি অজয় দাশগুপ্ত আপনাকেও, সেই সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও, রয়েছিলেন এতক্ষণ আমাদের সাথে, শুনেছেন আজকের আলোচনা নো মাস্ক নো সার্ভিস। আমরা নিঃসন্দেহে এই স্লোগান বললেন ডাক্তার আফতাব ইউসুফ রাজ, সেই স্লোগানটা আসলে মেনে নিয়ে এই রাষ্ট্রীয় নির্দেশনা পালন করার চেষ্টা করব, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের ইভালি 21-এর রাত। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।